দোস্ত, আমি শিওর তুই প্রেমে পড়েছিস। দূর, কি বলিস? তাহলে নাম্বার দে, আমার সাথে প্রেম করবে ছেলেটা কিন্তু সেই। একটা থাপ্পড় দেবো, লজ্জা করে না এরকম কথা বলতে? এইটা তুই না বললি তুই প্রেমে পড়িসনি, সেই জন্যই তো আমি একটা চান্স নিতে চাচ্ছিলাম। তোর চান্স নেওয়া লাগবে না, আমারটা আমারই থাক। এটা স্বীকার করলেই তো হয় যে আমরা কি তোর কাছ থেকে ট্রিট চাইবো ভাবছিস? যদি ভেবে থাকিস তাহলে ঠিকই ভেবেছিস, আমরা ট্রিট দিবই। যা ফকিন্নি, যদি প্রেম হয়ে যায় তাহলে খাওয়াবো। এখন বাসায় যাই, গুড বাই। এরপর তমা হাসি মুখে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে অর্থমন্ত্রী রাজীব সাহেব তখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন। পেপার তারে একটা ছবি বের হয়েছে, সেটা দেখে তার তো মাথায় হাত, কারণ সেখানে তার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এরই মধ্যে সেখানে তার কর্মচারী রাজ আসলো চা নিয়ে। তিনি যখন চাটা নিতে যাবেন, হঠাৎ করেই কাপটা তার উপরে পড়ে গেল। এটা দেখার পর রাজ অনেক বেশি ভয় পেয়ে গেল। এদিকে মন্ত্রী সাহেব তো রাগে থরথর করে কাঁপছেন। এমনিতেই তিনি চিন্তার মধ্যে ছিলেন। তিনি রেগে উঠে গিয়ে রাজের গালে কষি একটা থাপ্পড় মেরে দিলেন। এরপর ছুটে গিয়ে সের পাশে পড়ে থাকা লাঠিটা এনে ওকে মারতে শুরু করলো। এটা ওনার পুরনো স্বভাব। যখন চিন্তায় থাকেন তখন অকারণে এটা ওটার উপরে নিজের রাগ ছাড়েন। ওদিকে তমা তখন ভার্সিটি শেষ করে সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে। যখনই দেখতে পেল তার বাবা এরকম একটা কাজ করছে, তখন সে দৌড়ে আসলো, এসে তার বাবাকে ছাড়িয়ে নিল। এরপর বলল, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম করছো কেন? ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! গরম চা আমার উপরে ফেলে দিয়েছে। ওকে আজকে আমি শেষ করে ফেলবো। আমি কতবার বলেছি একে চাকরি থেকে বের করার জন্য, কিন্তু তোর মা পাগল হয়ে গেছে ছোট লোকের বাচ্চাটাকে চাকরিতে রাখার জন্য। বাবা, তুমি প্লিজ এরকম করো না। তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি করো সেটা তুমি বুঝতে পারো না। রাজ তো আর ইচ্ছে করে তোমার গায়ের উপর চা ফেলে দেয়নি, হয়তো ভুল করে পড়ে গিয়েছে। এতে এতটা রিয়েক্ট করার কিছু হয়নি। তোরা মা মেয়ে মিলে এই চাকরের বাচ্চাটাকে এত বাড়িয়েছিস, না হলে একে আমি আজকেই শেষ করে দিতাম। একে আমার সামনে থেকে নিয়ে যা, ওর চেহারা আমি আর দেখতে চাই না। রাজ কোনো কথা বলল না, দৌড়ে রিজের রুমে চলে গেল। এটা দেখার পর তোমার অনেক খারাপ লাগলো, কারণ রাজকে মন খারাপ দেখলে তা তোমার একদমই ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা সে জানে না। তমা তখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর চলে গেল রাজের রুমে। গিয়ে দেখতে পেল রাজ চুপচাপ বসে আছে। এটা দেখার পর সে বলল, এই যে মিস্টার, আমি কি আসতে পারি? রাজ তখন দরজার দিকে তাকিয়ে দেখে তমা দাঁড়িয়ে আছে। তমাকে দেখে রাজ নিজেকে স্বাভাবিক করে বলল, কি বলছেন ম্যাম? আপনি আমার রুমে আসবেন তার জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? এটা তো আপনাদেরই বাসা, আমি সামান্য চাকর। আমার সাথে এত নিয়মকানুন রক্ষা করলে চলে? তমা চুপচাপ রাজের পাশে এসে বসে। রাজ এখনো নিচের দিকে তাকিয়ে আছে। তমা রাজকে উদ্দেশ্য করে বলল, আসলে তুমি তো জানো বাবা এরকমই। তুমি বাবার ব্যবহারে কিছু মনে করো না। তোমার মন খারাপ হয়েছে তাই না? তোমাকে এরকম মন খারাপ দেখতে একদম ভালো লাগে না। রাজ তখন হালকা হেসে তমার দিকে তাকালো। এই দুই চরিত্র দেখতে দেখতে রাজ একদমই পাগল হয়ে যাবে। এই বাড়িতে দুই চরিত্র দুই রকম। এর মধ্যে প্রথম চরিত্র হলো মন্ত্রী সাহেব, অপরদিকে তার মেয়ে এবং তার স্ত্রী আরেক চরিত্র। তারা দুজনেই রাজকে অনেক পছন্দ করেন। যখন প্রথম রাজ এই বাড়িতে কাজের জন্য এসেছিল, তখন মন্ত্রী সাহেবও রাজকে পছন্দ করতেন। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে মন্ত্রী সাহেবের বিরক্তির কারণ হয়ে ওঠে সে। কিন্তু মন্ত্রী সাহেবের স্ত্রীর পছন্দের কারণে রাজকে চাকরি থেকে বের করতে পারছেন না। তাই তিনি সুযোগ পেলেই ওকে অত্যাচার করেন। ওর পরিশ্রম যাতে বেশি হয় সেই জন্য উনি বাসায় কাজের লোক কমিয়ে দিয়েছেন। আর যারা আছে তাদের দিয়েও কিছু করতে দেন না, যাতে সব পরিশ্রম রাজকে একা করতে হয়। মন্ত্রীর গিন্নির রাজকে পছন্দের বিশেষ কারণ হলো ছেলেটার কেউই নেই। এখান থেকে চলে গেলে রাস্তায় পড়ে মরে যাবে। এদিকে রাজ তখন তমার দিকে তাকিয়ে বলল, ম্যাম, এটা কি বলছেন? আমি কেন স্যারের উপরে রাগ করব? উনি তো ভুল কিছু করেননি। আমি ভুল করেছিলাম, সেই জন্য শাস্তি পেয়েছি। তাই এসব কথা বলবেন না, এটা স্যারের প্রতি অন্যায়। আচ্ছা রাজ, তুমি কিভাবে এত স্বাভাবিক থাকতে পারো? এত অপমান সহ্য করার পরেও তুমি হাসি মুখে কিভাবে কথা বলতে পারো? আমাকে যদি কেউ এইভাবে অপমান করতো, তাহলে আমি তার বিরুদ্ধে কি করতাম আমি নিজেও জানি না। কি করব ম্যাডাম? আমি এখন এখান থেকে বের হয়ে গেলে আমাকে সারা জীবন রাস্তায় কাটাতে হবে। এর চেয়ে এই অপমান সহ্য করে থাকাটাই আমার জন্য ভালো হবে। আমার কোনো কিছুর প্রতি লোভ নেই। যদি আমি অপমান থেকে বেঁচে থাকার জন্য এই বাড়ি থেকে বের হয়ে যাই, তাহলে রাস্তায় থাকতে হবে। এর চেয়ে ভালো না এই অপমান সহ্য করে এখানে থাকি। আচ্ছা রাজ, তোমার তো মন খারাপ, চলো
আমরা দুজন বাহির থেকে ঘুরে আসি। না ম্যাম, এখন আমাকে কাজ করতে হবে। রান্নার কাজ এখনো বাকি আছে। এখন কাজ ছেড়ে গেলে স্যার অনেক রাগ করবেন, আর আপনার সাথে ঘুরতে দেখলে স্যার আমাকে মেরে ফেলবেন। তাই আপনি একা চলে যান। আরে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে চলো। বাবা তোমাকে কিছুই বলবে না। যদি তোমাকে বাবা কিছু বলে তাহলে আমি বাবার সাথে কথা বলবো। রাজ যেতে চাইছিল না, কিন্তু তমা তাকে জোর করে নিয়ে যায়। রাজ অনেক ভয় পাচ্ছিল, কারণ মন্ত্রী সাহেব এটা দেখতে পেলে বেশ রেগে যাবেন। তার মেয়ের সাথে ঘুরতে যাওয়া এটা কোনো স্বাভাবিক কথা নয়। ওদিকে মন্ত্রী সাহেব তখন তার অফিসে বসেছিলেন, তার পাশে বসে আছেন আর তার আরো 2জন কর্মকর্তা। তারা সবাই অনেক বেশি চিন্তায় আছেন, কারণ তাদের বিরুদ্ধেও সরকারি তদন্ত শুরু হয়েছে। যখন তিনি তার পাশে থাকা একজন কর্মকর্তাকে বললেন, রাফি, যে করেই হোক আমাদেরকে ওই রিপোর্টারকে খুঁজে বের করতে হবে, কারণ ও যেই হারে আমাদের পেছনে লেগেছে তা মেনে নেওয়া যায় না। প্রতিদিন আমাকে নিয়ে আজেবাজে রিপোর্ট করে, এরপর জনগণ মিলে আমার পেছনে লেগে গেলে তো না খেয়ে মরতে হবে। তাই যত দ্রুত সম্ভব রিপোর্টার ইমরানকে আমার চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। অলরেডি আমরা ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। আজকে রাতের মধ্যে তাকে তুলে নিয়ে আসবো। সে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর কত বড় সাহস আমার বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করে। আরেকটা কথা, আমাদেরকে যে করেই হোক টাকাগুলো আগে বিদেশে পাঠাতে হবে। দেশে টাকা রাখলে আজ না হোক কাল একটা না একটা বিপদ আসবে। কিন্তু স্যার, আমরা যে বিদেশে এখন টাকা পাঠাবো, অলরেডি আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গিয়েছে। তদন্তকারী যদি একবার জানতে পারে এসব ব্যাপারে, তাহলে কি হবে বুঝতে পারছেন? সেটাও চিন্তার বিষয়, কিন্তু এখন যদি আমাদেরকে তদন্ত করতে এসে ক্যাশ টাকাগুলো পায় তাহলে কি হবে? আর আমরা এই টাকাগুলো কোথায় লুকিয়ে রাখবো? এখানে তো 1-2 টাকা নয়, 50 কোটি টাকা। তাই আমার মনে হয় একটু রিস্ক নিয়ে এগুলো বাইরে পাচার করে দেওয়া উচিত। ওকে স্যার, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকের ভিতরে টাকা বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর রফিক, তোমাকে যেরকম বলা হয়েছে তুমি সেরকম করো। ওই সাংবাদিক ইমরানকে ধরে নিয়ে আসো। এরপর তারা যে যার কাজে লেগে পড়ল। এদিকে মন্ত্রী সাহেব নিজের অফিসে বসে চিন্তা করছিলেন কি করবেন। ওদিকে তমা এবং রাজ ঘুরতে বের হয়েছে। বেশ কিছুক্ষণ বাইরে কাটানোর পর সন্ধ্যার দিকে যখন তারা বাসায় ফিরল, তখন গাড়ি থেকে নেমে দুজনেই হেসে হেসে গল্প করছিল। এমন সময় মন্ত্রী সাহেবের গাড়ি ভিতরে ঢুকলো। তাদের দুজনকে এভাবে দেখে মন্ত্রী সাহেব গাড়ি থেকে নেমে এসে রাজের কলার চেপে ধরে বললেন, এই ছিলেন, তুই আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলি? তোর এত সাহস কি করে হলো বল? তুই আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলি? রাজ কোনো কথা বলছে না, মাথা নিচের দিকে দিয়ে আছে। এটা দেখার পর তমা এগিয়ে এসে তার বাবার থেকে রাজকে ছাড়িয়ে দিল। এরপর তমা নিজেই তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কি করছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? সে কোথাও যেতে চায়নি, আমি তাকে নিয়ে বাইরে গেছিলাম। আমার একটা নিরাপত্তার বিষয় আছে না? আমার বাইরে একটু কাজ ছিল, আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম ওকে নিয়ে যাই, যদি পথে কোনো বিপদ হয়। এই কথা শোনার পর মন্ত্রী সাহেব কিছুটা শান্ত হলো। রাজ ভয়ে এখনো নিচের দিকে তাকিয়ে আছে। মন্ত্রী সাহেব নিজের মেয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, যদি বাইরে যাওয়ার হয় তাহলে কি সিকিউরিটির অভাব পড়েছে? বাড়ির বাইরে কত গার্ড দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে যেতে পারতিম। কিন্তু এই ছেলেটাকে কেন নিয়ে গেলি? এই ছেলেটাকে আমার একদম বিশ্বাস নেই। যদি তোর সাথে কোনো অন্যায় করে ফেলে, এরপর আমার কি হবে? বাবা, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। রাজ এরকম কাজ কখনো করবে না, আমি তাকে বিশ্বাস করি। আর তুমি যে তোমার গার্ডদের কথা বলছো, এদেরকে আমার ভয় করে। যাক, এইসব বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি বাইরে থেকে এসেছো, এখন ভেতরে যাও। রাজীব সাহেব কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। একটু পর রাজ এবং তমা ভিতরে চলে আসলো। রাজ ভিতরে ঢুকেই রান্নাঘরে চলে গেল, গিয়ে রান্না শুরু করলো। এই বাড়িতে একটা রান্নার লোক পর্যন্ত রাখা হয়নি, শুধু তাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু সে এগুলো সহ্য করে যাচ্ছে, কারণ তাকে যে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে। বড় কিছু পেতে হলে যে ছোট ছোট কষ্টগুলো সহ্য করে নিতে হবে। এদিকে তমা রাজের দিকে তাকিয়ে আছে। তার কেমন জানি মায়া হয় ছেলেটার প্রতি। এত পরিশ্রম করার পরেও কিভাবে ছেলেটা হাসি মুখে থাকতে পারে, তমা এটাই ভেবে পায় না। তমা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, রাজ, তুমি কি এমন জাদু করেছো আমাকে? বাবা আমাকে এত অপমান করার পরও তুমি কিভাবে এত হাসি খুশি থাকতে পারো? তুমি কি বোঝো না তোমার এই হাসি মুখ মানুষকে পাগল করে দেয়? আমি তোমার প্রেমে পড়েছি কিনা সেটা জানি না, তবে তোমার প্রতি যে আমার বিশেষ এক দুর্বলতা কাজ করে। যদি আমি তোমাকে ভালোবেসে ফেলি, তবু আমি কোনোদিন আমার বাবার সামনে তোমাকে এই কথা বলতে পারবো না। আমি তোমাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না, সেই জন্য
আমার ভালোবাসার কথাটা তোমার কাছ থেকে লুকিয়ে রাখলাম। তমা ছাদে দাঁড়িয়ে এসব চিন্তা করছিল, তখনই হঠাৎ করে তার কাঁধে কেউ হাত রাখে। তমা কিছুটা থতমত খেয়ে পিছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছেন। মাকে দেখে তমা মুচকি হাসলো। তখন তোমার মা তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মামুনি? এই সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়ে কি এত চিন্তা করা হচ্ছে? তমা চুপ করে কিছুক্ষণ তার আম্মুর দিকে তাকিয়ে থাকলো। সে তার আম্মুর কাছে সবকিছু শেয়ার করে। এই পৃথিবীতে তার বন্ধু বলতে একমাত্র তার মা। তমা তখন তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি রাজের কথা চিন্তা করছিলাম। ছেলেটাকে এভাবে অপমান করার পরও সে কিভাবে হাসি মুখে থাকতে পারে? আমাদের যদি কেউ এভাবে অপমান করতো তাহলে আমরা কি করতাম? তোমার মা তখন তোমার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিলেন। এই হাসির কারণ তমা বুঝতে পারলো না। সে তার আম্মুকে আবারও জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আম্মু, তুমি এভাবে হাসতেছো কেন? না, এমনিতেই। আসলে ছেলেটা এইসব সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো হয়তো সেজন্যই এখন এইসব তার গায়ে লাগে না। আমি ওকে অনেকবার প্রশ্ন করেছি এসব ব্যাপারে, কিন্তু সে কিছুই বলেনি। আসলে ও বাবাকে অনেক সম্মান করে, এই জন্যই বাবার ব্যাপারে কোনো খারাপ কথা বলে না। আমিও তাকে বাবার ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছু বলেনি। উল্টো আমি কিছু বলতে গেলে আমাকে বাধা দেয়। এমন মানুষও দুনিয়ায় আছে, সেটা ওকে না দেখলে বুঝতাম না। হয়েছে, ওকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না। এখন নিচে আয়। এই সন্ধ্যাবেলায় ছাদে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। চারদিকে বাতাস বইছে। তমা তার মায়ের সাথে নেমে আসলো। এদিকে তোমার মা চিন্তা করছেন অন্য ব্যাপারে। তার মেয়ে হয়তো রাজের প্রেমে পড়ে গেছে, কিন্তু এটা কি সম্ভব? একজন মালিকের মেয়ে কিভাবে তার বাড়ির কর্মচারীর প্রেমে পড়তে পারে? তবে ওনার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি তার মেয়েকে রাজের হাতেই তুলে দিতেন, কারণ তিনি তার জীবনের এইরকম পরিশ্রমী ছেলে খুবই কম দেখেছেন। ওদিকে রাত 12টার দিকে হঠাৎ করে মন্ত্রী সাহেবের কাছে কল আসেন। ইমরান নামের সেই রিপোর্টারকে ধরে নিয়ে আসা হয়েছে। এটা শোনার পর মন্ত্রী সাহেব আর বসে থাকতে পারলেন না। তিনি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লেন বাসা থেকে। এদিকে রাজ ওনাকে এত রাশে বাসা থেকে বের হতে দেখে পিছু নিল। সে মন্ত্রী সাহেবের গাড়ির পিছন পিছন বাইক নিয়ে যেতে দেখতে পায় তিনি একটা পুরনো গোডাউনে ঢুকছেন। রাজ লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকলো। এরপর একটা জায়গা খুঁজে বের করলো, সেখানে যেখানে দাঁড়ালে তাকে কেউ দেখতে পাবে না। সেখানে দাঁড়িয়ে সে দেখতে লাগলো মন্ত্রী সাহেব কি করেন। ওদিকে মন্ত্রী সাহেব ভিতরে এইসব একটা লাঠি হাতে নিলেন। এরপর চেয়ারে বেঁধে রাখা একটা লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তোর কত বড় সাহস, তুই পত্রিকায় আমার নামে লেখালেখি করিস, আমার বিরুদ্ধে তদন্ত করার জন্য লোক পাঠিয়েছিস। আজকে তোকে হাতের কাছে পেয়েছি। তুই আমার নামে কত লিখতে পারিস সেটা দেখব। আজকের পর থেকে তোর কোনো লেখা আর প্রকাশ হবে না। কালকে সকালে তোর মৃত্যুর খবর প্রকাশ হবে তোর পত্রিকায়। লোকটা তখন হাসতে শুরু করলো। তাকে এভাবে হাসতে দেখে মন্ত্রী সাহেব কিছুটা ভড়কে গেলেন। এদিকে রাজ ফোন বের করে সব ভিডিও করতে লাগলো। অপরদিকে চেয়ারে বেঁধে রাখা লোকটা তখন রাজীব সাহেবের দিকে তাকিয়ে বলল, মন্ত্রী সাহেব, আপনি হয়তো আমাকে মেরে ফেলবেন, এতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি সত্যের পথে থেকে মরতে পারছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকেও শেষ হয়ে যেতে হবে। বেশি দিন আপনিও বাঁচতে পারবেন না। এমন কেউ আসবে যে আপনাকে শেষ করে দিবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অন্যায় করে পার পেয়ে গেছে, হোক সেটা মৃত্যুর পর অথবা মৃত্যুর আগে। অন্যায়কারীকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। কি বললি? তোর এত বড় সাহস, তুই কার সামনে কথা বলছিস? জানিস তোর মরার একটু ভয় নেই? তোদের মতো চামচারা যতদিন আছে ততদিন সত্যের পথে থাকা মানুষ কখনো ভয় পাবে না, কারণ তোদের মতো চামচারা টাকার জন্য কুকুরের মতো পেছনে লেগে থাকিস। যখনই টাকা শেষ হয়ে যায় তখনই পালিয়ে যাস। তাই মন্ত্রী সাহেব, আপনাকে মৃত্যুর আগে একবার সতর্ক করে দিচ্ছি, এদের থেকে দূরে থাকবেন। যদি এরা আপনার থেকে একটু বেশি টাকা পায় তাহলে আপনার সাথে বেইমানি করবে, এটা মনে রাখবেন। তোর মরণের সময় হয়ে গেছে, সেই জন্য এত বড় বড় কথা বলছিস। তুই আমার প্রশ্নের জবাব দে। তুই আমার বিরুদ্ধে লেখার সাহস কিভাবে পেলি? কে তোকে এই সাহস দিয়েছে? জানেন তো মন্ত্রী সাহেব, আমি ছোটবেলা থেকে একটু বেশি সাহসী। আমি জানি আপনি সরকারি 3টা প্রকল্পের অর্ধেক টাকা মেরে দিয়েছেন। এখন এই টাকা আপনি বিদেশে পাচারের ধান্দায় আছেন। আমি কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করিনি যে আমি ভয় পাবো। এতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কোনো দুঃখ নেই। আমি স্বাচ্ছন্দ্যে মৃত্যুকে বরণ করে নিব। মন্ত্রী সাহেব কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তার ব্যাপারে এত কিছু এই রিপোর্টার কিভাবে জানে? তখন তিনি সেই রিপোর্টারের উপর অত্যাচার শুরু করলো, নির্মম অত্যাচার। তার কাছ থেকে এইসবের পিছনে কে আছে সেটা জানার জন্য, কারণ একজন রিপোর্টারের পক্ষে কোনোদিনই সম্ভব নয় এত কিছু একা জানা।
ওদিকে রাজ সবকিছু ভিডিও করে রাখছিল। এদিকে ইমরান নামের সেই রিপোর্টার টানা 30 মিনিট পিটান খাবার পর সে কিছু স্বীকার করতে রাজি হলো না। তখন মন্ত্রী সাহেব রেগে নিজের বন্দুক বের করলেন। এদিকে রাজ ভাবলো এই রিপোর্টারকে বাঁচানো হবে, বাঁচাতেই হবে, কারণ এই রিপোর্টারকে যদি বাঁচানো যায় তাহলে তো অনেক তথ্য জানা যাবে। কিন্তু একে এখন কিভাবে বাঁচাবে? এখন যে যদি সামনে যায় তাহলে তাকেও মরতে হবে। তাই সে একটা বুদ্ধি খাটালো। সে তার পাশে থাকা একটা ইট নাড়াচাড়া করতে শুরু করলো এবং তার পায়ে থাকা বুট জুতা দিয়ে মাটির উপর কয়েকটা বিচ্ছিন্ন আঘাত করলো, যাতে বোঝা যায় অনেক লোক একসাথে আসছে। এদিকে বুটের আওয়াজে পেয়ে মন্ত্রী সাহেব ভাবেন হয়তো পুলিশ এসে গেছে, তাই তিনি ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াহুড়ো করে রাফিকে ডেকে বললেন, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ পুলিশ চলে এসেছে। পুলিশ যদি এসে এখানে আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এই রিপোর্টারকে পরেও ধরা যাবে, কিন্তু এখন আমাদেরকে নিজেদের জীবন বাঁচাতে হবে। তাই তাড়াতাড়ি চলো এখান থেকে পালিয়ে যেতে হবে। বলেই তারা পালাতে শুরু করলো। রাজ তখন তাদের পিছন পিছন কিছু দূর গেল, কারণ তারা সত্যি পালিয়ে গেছে কিনা নাকি আবার ফিরে আসবে এটা দেখার জন্য। যখন দেখলো তারা পালিয়ে গেছে তখন সে পিছন ফিরে আসলো। এসে সেই রিপোর্টারের হাতের বাঁধন খুলে দেখে লোকটার অবস্থা অনেক খারাপ। রাজ তাকে নিজের কাঁধে নিয়ে কোনো মতে সেখান থেকে বের হলো। এরপর এক মুহূর্ত দেরি না করে লোকটাকে নিয়ে একটা হসপিটালে গেল। কিন্তু রাজ সেখানে থাকবে কি করে? সকালে উঠে যদি মন্ত্রী সাহেব তাকে খুঁজে না পান তাহলে তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবেন। এইসব যখন চিন্তা করছিল তখন ডাক্তার বেরিয়ে এসে বলল সে এখন রোগীর সাথে দেখা করতে পারবে। রাজ দ্রুত কেবিনে গিয়ে লোকটার মাথার কাছে বসে বলল, আপনার আর কোনো চিন্তা নেই। ওদের হাত থেকে আমি আপনাকে নিয়ে পালাতে সক্ষম হয়েছি। তবে আপনি এক কাজ করেন, গোপন কোনো একটা জায়গায় লুকিয়ে পড়েন, কিছুদিন সেখানে লুকিয়ে থাকেন আর আমার নাম্বারটা রাখুন। আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় লুকিয়ে থাকলাম, কিন্তু তুমি কে? আর তুমি আমাকে এভাবে বাঁচালে কেন? রাজ তখন তার পকেট থেকে একটা কার্ড বের করে সেই রিপোর্টারের সামনে ধরলো। এটা দেখার পর লোকটা চুপ হয়ে গেল এবং রাজের কথা মতো হসপিটালের বাইরে থেকে একটা গাড়ি ভাড়া করে চলে গেল। এদিকে রাজ ফিরে আসলো তার জায়গায়, কিন্তু এই রাতের বেলা সে কিভাবে বাসায় ঢুকবে? সিকিউরিটি গার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। যদি তাকে একবার দেখতে পায় তাহলে হয়তো মন্ত্রী সাহেবকে জানিয়ে দেবে, আর মন্ত্রী সাহেব যদি একবার জানতে পারে এত রাতে সে বাসার বাইরে গিয়েছিল তাহলে তাকে শেষ করে ফেলবে। সে গেটের বাইরে অপেক্ষা করতে লাগলো। একটু সময় দাঁড়ানোর পর দেখতে পেল তমার রুমের লাইট এখনো অন আছে। সে যতটা না অবাক হলো তার চেয়ে বেশি মনে হয় আশার আলো দেখতে পেল। সে তমার রুমের সোজাসুজি গিয়ে রাস্তা থেকে হাত নাড়িয়ে ইশারা করতে লাগলো, কারণ তমা ব্যালকনিতে বসে আছে একা একা। কিছুক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পর হঠাৎই তমার নজর পড়লো রাজকে। সে ইশারায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রাজ, এত রাতে বাইরে কি করছো? রাজ বহু কষ্টে তমাকে বোঝালো তাকে কল করতে। তমার ইশারা বুঝতে পেরে রাজের ফোনে কল করলো। রাজ তাকে বুঝিয়ে বলল সে বাইরে হাঁটতে বেরিয়েছিল, এরপর ফিরে আসতে আসতে দেরি হয়ে গেছে। তমা কিছুক্ষণ সন্দেহ করলো মনে হয়, তবে সেটা প্রকাশ না করে নিচে এসে দারোয়ানের সাথে কথা বলে রাজকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিল। রাজ তমাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল, কারণ যা করার আজকে রাতেই করতে হবে। সে রুমে গিয়ে নিজের ফোন থেকে ভিডিওটা একজনের কাছে পাঠালো। এরপর লোকটা রিপ্লাই করতে রাজ নিজের ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিল। এদিকে সকালে উঠে মন্ত্রী সাহেব যাকে সামনে পাচ্ছেন তাকেই ঝেড়ে দিচ্ছেন। রাজ বুঝলো কালকে রাতের ঘটনায় তিনি বেশ চোটে আছেন, তাই সে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। এরপর থেকে টানা 2-3 দিন রাজ নিজের কাজগুলো খুব ভালোভাবেই করলো, একদম রাজীব সাহেবের মনের মতো হয়ে চলার চেষ্টা করলো। যখন বুঝলো ঘটনাটা তিনি ভুলতে শুরু করেছেন তখন সে সেই সাংবাদিকের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। আজ তোমার ভার্সিটি নেই, তাই তারও তেমন কোনো কাজ নেই। রাজ বিকেলে বলেছে ওই লোককে দেখা করবে। এখন দুপুরে সে ব্যালকনিতে বসে মেঘাচ্ছন্ন আকাশ দেখছে। এই শীতের দিনেও বৃষ্টিটা বিরলই বলা চলে। আজ তার বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবাই বেঁচে থাকতেও আজ সে দিন পরিচয়ে একজনের বাসায় চাকর হয়ে আছে। রাজ আকাশের দিকে তাকিয়ে গান ধরলো। সে টুকটাক গান গাইতো ছোট থেকেই। হঠাৎই লক্ষ্য করলো কেউ তার পাশে বসে মনোযোগ দিয়ে সেই গান শুনছে। সে থেমে পাশে তাকাতেই দেখলো তমা বসে আছে। এটা দেখে সে কিছুক্ষণ থতমত খেয়ে জিজ্ঞাসা করলো, আরে ম্যাডাম, আপনি কখন আসলেন? সরি না বলে ঢুকে গেলাম। আসলে তুমি অনেক সুন্দর গান গাইছিলে, সেই জন্য তোমাকে ডিস্টার্ব না করে পাশে বসে পড়লাম। তোমার গানের গলা সত্যিই অনেক সুন্দর। রাজ
রাজ এই কথা শোনার পর মাথা চুলকাতে লাগলো। আসলেই কি সে সুন্দর গান করেছে, নাকি এই মেয়ে এমনিতেই প্রশংসা করছে? রাজকে এভাবে ভাবতে দেখে তমা হালকা হেসে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমাকে যদি কোনো দিন কোনো বড়লোক ঘরের মেয়ে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? হঠাৎ করে এই প্রশ্ন কেন? না, এমনি জানতে ইচ্ছে হলো। অবশ্যই বিয়ে করব, তবে শর্ত হলো তার যদি মন ভালো হয়। কেননা আমার কাছে তার মনটাই গুরুত্ব পাবে, টাকা পয়সা এসব আমার কাছে কোনো ব্যাপারই না। যদি টাকা পয়সার অহংকার ছেড়ে সে শূন্য হাতে আমাকে চায়, তাহলে এমন ভালোবাসা কেন আমি হাতছাড়া করব? কিন্তু সে যদি ক্ষণিকের মোহে পড়ে আমার সাথে সম্পর্ক করতে চায়, তাহলে সেটাকে আমি ঘৃণা করি। বুঝলাম। সত্যি তোমার ধারণাগুলো অনেক সুন্দর, এই জন্য আমি বারবার তোমার প্রতি মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি কোনোদিন আমি বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে রাজি হবে? এই কথা শোনার পর রাজ তমার দিকে অবাক হয়ে তাকালো। তমার চোখে মুখে বলে দিচ্ছে সে এই কথা নিছকই হাসির ছলে বলেনি, বরং তার কথার স্পষ্ট সিরিয়াসনেস দেখা যাচ্ছে। রাজ তখন তমার পাশ থেকে উঠে গিয়ে বলল, এসব কি আবোল তাবোল কথা বলছেন ম্যাডাম? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাদের চাকর। চাকর হয়েছে তো কি হয়েছে? আমি এসব বিষয় চিন্তা করতে চাই না। তুমি না বললে মানুষের মন দেখতে হয় সব সময়? টাকা পয়সার জন্য যে সম্পর্ক রাখে সে কোনোদিন সুখী হতে পারে না। তাহলে কেন এরকম কথা বলছো? আমি তো টাকা পয়সা ছাড়া তোমার এই শূন্য জীবনের সঙ্গী হতে এরকম সিদ্ধান্ত নিয়েছি। দেখেন, এমনি এমনি পাগলামি করবেন না। আপনার বাবা যদি এটা জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। আমি চাই না এসব ঝামেলায় জড়াতে, তাই প্লিজ এরকম কথা আর মুখে আনবেন না। বলেই রাজ সেই রুম থেকে বেরিয়ে আসলো। তমা তার কাছে কোনো পাত্তাই পেল না, তবে মনে কিছুটা স্বস্তি পেল এটা ভেবে যে রাজ তাকে ভালোবাসাতে না পারার কারণ হিসেবে বিভিন্ন জিনিস প্রকাশ করলেও সে একবারও বলেনি সে যে তমাকে পছন্দ করে না। এদিকে রাজ কাজকর্ম গুছিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ল, কারণ ইমরানের সাথে দেখা করতে। ইমরান মুখে মাস্ক পরে রেস্টুরেন্টের একটা কোণার টেবিলে বসে আছে, কারণ তাকে যদি এখন কেউ দেখে ফেলে তাহলে তাকে ধরে নিয়ে যাবে, এটা নিশ্চিত। রাজ সাংবাদিক ইমরানের মুখোমুখি বসে তাকে জিজ্ঞাসা করলো, আপনার কাজগুলো অনেক সুন্দর। আমার আপনার হেল্প লাগবে। মন্ত্রী রাজীব সাহেবের ব্যাপারে আপনি যা জানেন সেগুলো আমাকে বলেন, এরপর আমি দেখছি কি করা যায়। দেখুন, আপনারা যদি ওই শয়তানটার উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের সহযোগিতা করব। মন্ত্রী সাহেবের ব্যাপারে আমি অনেক দিন থেকে তদন্ত চালাচ্ছি। আমার টিমে আরও 2টা সদস্য আছে। আমরা 3 জন মিলে অনেক দিন থেকে মন্ত্রী সাহেবের পেছনে ঘুরতেছি। সরকারি কাজের জন্য মন্ত্রণালয় থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকা উনি আত্মসাৎ করেছেন, আর সেগুলো যাতে কারো চোখে ধরা না পড়ে সেজন্য নকল অনেকগুলো কোম্পানির নামে সেই টাকা জমা করেছেন। যখন আমরা এই বিষয় নিয়ে সরাসরি রিপোর্ট করা শুরু করলাম, তখন ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এখন সেই বইয়ে উনি ওনার সব টাকা বিদেশে পাচারের চেষ্টা করছেন। আমরা সেটা নিয়েও রিপোর্ট করি, সেজন্য উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। তবে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। উনি ওনার যত অবৈধ লেনদেন করেন সব হিসাব ওনার এক কালো ফাইলে রাখেন। ওই ফাইলটা যদি কোনোভাবে পাওয়া যায়, তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই লাগবে না। বুঝলাম। ওই ফাইলের দিকটা আমি দেখছি, কিন্তু আপনাকে আমাদের কাজে সহযোগিতা করতে হবে। আমি রাজীব সাহেবের আশেপাশে সব সময় থাকি, তাই ওনার কাজে নজরদারি করা আমার পক্ষে সম্ভব না। আপনি আপনার টিম নিয়ে আগের মতো ইনফরমেশন কালেক্ট করতে থাকেন। কিন্তু ওরা একবার আমাকে যখন খুঁজে বের করে ফেলেছে, তখন কি ওরা থেমে থাকবে? আমি কথা দিচ্ছি রাজীব সাহেব আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তবে তার জন্য আপনাকে প্রথমে আপনার রিপোর্টিংয়ের জবটা ছাড়তে হবে। ওদের চোখে ধুলো দেওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর নেই। হ্যাঁ, আমিও এটাই ভেবে রেখেছিলাম। অফিসে এই ব্যাপারে কথাও বলেছি। যতদিন না পর্যন্ত মন্ত্রী সাহেবকে ধরা হচ্ছে, ততদিন পর্যন্ত আমি কাজ থেকে দূরে থাকব। আপনার মতো মানুষ পাওয়া সত্যি কঠিন। আপনি আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, যখন যা জানতে পারবেন সবকিছু আমাকে জানাবেন, আর আপনার নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি। ওকে, তাহলে আমি আজ থেকেই আমার কাজ শুরু করে দিচ্ছি। যখনই কিছু জানতে পারবো আপনাকে জানাবো। রাজ ইমরানের সাথে কথা বলা শেষ করে সেখান থেকে চলে আসলো। এখন সবার আগে জানতে হবে রাজীব সাহেব ওই কাগজপত্র কোথায় রাখে।
যদি একবার সেগুলো হাতে পেয়ে যায় তাহলে ওনাকে শেষ করাটা শুধু সময়ের ব্যাপার, কিন্তু সেটা কি এতটাও সহজ হবে? রাস্তার বসের সাথে যোগাযোগ করলো। তিনি সতর্ক করলেন যাতে তাড়াহুড়ো না করে, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে তাহলে আরেকটু ধৈর্য করে কাজটা সঠিকভাবে সমাধান করতে হবে। রাজ ওনার কথা মতো কাজ শুরু করলো। এরপর কেটে গেছে আরো কয়েকটা দিন। রাজ এই কয়েকদিন থেকে লক্ষ্য করেছে মন্ত্রী সাহেবের মেজাজ সব সময় চড়া থাকে। তিনি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন। রাজকে জানতে হবে সেই বিষয়টা কি, এবং সেটা জানার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাজীব সাহেবের খুব কাছের কাউকে হাত করে নেওয়া। তিনি কিন্তু তারা কি রাজের কথায় রাজি হবে? তবে এখন রাজের মনে হচ্ছে ইমরানের বলা একটা কথা, সে বলেছিল এইসব লোক টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। রাজ সেটাকে হাতিয়ার বানাবে। সে সুযোগের অপেক্ষায় থাকলো এবং ভাবতে লাগলো কাকে টার্গেট করবে, রাফিকে নাকি সাকিবকে। তবে রাজের যতদূর মনে হচ্ছে রাফিকে টার্গেট করাটাই ভালো, কারণ সাকিব রাজীব সাহেবের অনেক পুরনো কর্মচারী। সেই সাথে রাজীব সাহেবের টাকা পয়সার নিরাপত্তার কাজটাও সঠিকভাবে একা সামলায়। এমন লোকে টাকার লোভ দেখানো বোকামি, তাই রাফিকেই টার্গেট করলো। 2 দিন ধরে অপেক্ষা করার পর আজ মন্ত্রী সাহেব সাকিবকে নিয়ে চলে গেছেন একটা মিটিংয়ে। এই সুযোগ রাজ রাফির সাথে দেখা করলো, তাও আবার রাজীব সাহেবের অফিসে। মন্ত্রী সাহেব যেহেতু রাজকে দেখতে পারেন না, তাই রাফিও রাজকে তেমন পাত্তা দেয় না। রাজ রাফির সামনে বসে বলল, রাফি সাহেব, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কি আমার সাথে একটু আসতে পারবেন? চাকরের বাচ্চা, তুই আবার কোন দিন থেকে গুরুত্বপূর্ণ কথা বলা শিখলি? আর তুই এখানে এসেছিস কেন? স্যার দেখলে তোকে শেষ করে দিবে। আসলে আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। স্যারের বিষয়ে আমি একটা গোপন খবর পেয়েছি। যদি সেটা সত্যি হয় তাহলে স্যারের জীবনের ক্ষতি হতে পারে। রাফি রাজের এমন কথায় কিছুটা সিরিয়াস হলো। সে রাজের সাথে বাইরে আসলো। রাজ অফিস থেকে কিছুটা দূরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলো। এরপর রাফির মুখোমুখি বসলো। রাফি একটু বিরক্তি নিয়ে বলল, এই সরাসরি বল, কি বলবি? এত ভঙ্গি করছিস কেন? রাজ তখন রাফির সামনে টাকার ব্যাগ বের করলো। এটা দেখার পর রাফি রাজের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। রাজ হালকা হেসে রাফিকে বলল, এই টাকাগুলো দেখতে পাচ্ছেন? এগুলো যদি আপনাকে দিয়ে দেই তাহলে কেমন হবে? এই সবগুলো টাকা আপনি চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এই চাকরের বাচ্চা, তুই এত টাকা কোথায় পেলি? আমার তো মনে হয় স্যারের বাড়ি থেকে সব টাকা চুরি করে নিয়ে এসেছিস। আমি এখনই স্যারের কাছে কল করে বলছি। আরে ভাই, স্যারের কাছে কেন কল করবে? আপনি জানেন না স্যারের বাড়ি থেকে বিনা চেক করে কাউকে বের হতে দেয় না? তাই এসব বাদ দাও। শুনো, যদি তুমি আমার কথায় রাজি হও তাহলে এই সব টাকা তোমাকে দিয়ে দিব। এবার রাফির চেহারায় পরিবর্তন দেখা গেল। তার কথার সুর আস্তে আস্তে পাল্টাতে লাগলো। এটা দেখার পর রাজ বুঝতে পারলো তার টাকার লোভ চলে এসেছে। রাজ তাকে আরো একটু লোভ ফেলার জন্য বলল, এই টাকাগুলোর ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। শুধু আমাকে একটু হেল্প করলেই তোমাকে সব টাকা দিয়ে দিব। আচ্ছা বল, কি কাজ করতে হবে? যদি আমাকে এইসব টাকা দিয়ে দিস তাহলে আমি তোর কাজ করতে রাজি আছি। আমাকে মন্ত্রী সাহেবের ব্যাপারে কিছু ইনফরমেশন বলতে হবে যেগুলো কেউ জানে না। তুই ঠিক কোন ব্যাপারে জানতে চাচ্ছিস, ক্লিয়ার করে বল। তুমি আমাকে মন্ত্রী সাহেবের দুর্নীতির ব্যাপারে বলবে। আমি জানি মন্ত্রী সাহেব দুর্নীতি করে অনেক টাকা জমিয়েছেন। সেই ব্যাপারে আমাকে সঠিক তথ্য দিতে হবে। যদি দিতে পারো তাহলে এই সব তোমার। এই ব্যাপারে একটা পিঁপড়াও কিছু জানতে পারবে না। রাফি রাজের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো, কারণ কেউ কোনো এই সামান্য ইনফরমেশনের জন্য এত টাকা দিবে। তখন সে বলল, কি ব্যাপার? কে তুই? আর তুই এসব ইনফরমেশন দিয়ে কি করবি? স্যার যদি জানতে পারে এসব বিষয়ে তাহলে আমাকে শেষ করে দিবে। তোকেও সাবধান করে দিছি, এসব থেকে দূরে থাকবি যদি নিজের জীবন বাঁচাতে চাস। তোমার কি এই টাকাগুলোর প্রয়োজন নেই? যদি প্রয়োজন না হয় তাহলে আমি অন্য কারোর সাথে কথা বলছি, যে আমাকে ইনফরমেশন দিবে তাকে আমি সবকিছু দিয়ে দিব। আমার সঠিক ইনফরমেশন সাথে প্রমাণ চাই। আমি অনেক ইনফরমেশন জানি, সবকিছু বলতে পারবো, তবে একটা শর্তে। এই কথাটা কাউকে বললে চলবে না, এমনকি সাকিব ভাইকেও না। সাকিব ভাই যদি এটা জানতে পারে তাহলে আমাকে শেষ করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। তুমি আমাকে সব ইনফরমেশন জানাবে সময় মতো। এখন অর্ধেক টাকা রাখো, বাকি টাকা কাজ হওয়ার পর পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরুতেই একটা গরম খবর নিয়ে যা।
স্যার গত কয়েক মাস আগে পাওয়া 3টা ব্রিজের বাজেটের টাকা মেরে দিয়েছিলেন। সেগুলোর লেনদেনের সব কাগজপত্র আমার কাছে আছে। আমি নিজে সেই টাকা স্যারের এক আত্মীয় আমেরিকায় থাকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। আর কি কি জানো সব বলো। আপাতত এইটুকু নতুন খবর, পরে কিছু হলে জানাবো। আর ওই কাগজগুলো কি নিবি? না, এখন না, ওটা সময় মতো আমি নিয়ে নিব। কিন্তু আমি জানি তুমি আরো অনেক গোপন বিষয় জানো যেগুলো আমাকে বলতে চাচ্ছ না, সেগুলো বলো। এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল আমাদের মাঝে সব আমি রেকর্ড করে রেখেছি। আমি যদি মরি তাহলে তোমাকে নিয়ে মরবো। রাজের এই কথা শোনার পর রাফি কিছুটা চমকে গেল। সে চিন্তা করতে পারেনি রাজ এই রকম কিছু করবে তার সাথে। রাজের এদেরকে বিশ্বাস নেই, তারা যে কোনো সময় রূপ পাল্টে বেইমানি করতে পারে। সেজন্য এই বুদ্ধি আগেই বের করে রেখেছিল। এদিকে রাফি ভয় ভয় বলল, বিশ্বাস কর, আমি যা জানি সব বলে দিয়েছি। সামনে নতুন কিছু জানতে পারলে তোকে জানিয়ে দেব। সেটা তো বলবে, কিন্তু তার আগে বলো রাজীব সাহেবের যত অবৈধ ব্যবসা আর লেনদেন আছে সেগুলোর ডকুমেন্ট কোথায়? স্যারের সব কাগজপত্র তার রুমে থাকে। রুমে ঢুকলে প্রথমে যে লকার আছে সেই লকারটার 3য় ডয়ারে এসব কাগজপত্র রাখা থাকে এবং এর চাবি স্যার সবসময় সাথে নিয়ে চলেন। তবে আমি যতদূর জানি এর একটা চাবি ম্যাডামের কাছেও আছে, তবে সেটা কতটুকু সত্যি জানি না। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। আর আজ থেকে নতুন কোনো ইনফরমেশন যখনই জানতে পারবে তখনই আমার কাছে যেন খবর চলে যায়, না হলে তোমাকে নিয়ে মরবো। বলেই রাজ সেখান থেকে চলে আসে। এদিকে রাফি চিন্তা করছে কিভাবে কি হবে। সে তো টাকা নিয়ে ফেলেছে, এখন যদি কাজ না করে তাহলে বিপদে পড়ে যাবে। এদিকে রাত চলে আসলো বাসায়। বাসায় আসার পর যখন ভিতরে ঢুকলো তখন দেখলো রান্নাঘরে বাইরে তমা দাঁড়িয়ে আছে। তমাকে দেখে রাজ সরে যেতে চাইলো। তমা তাকে টান দিয়ে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। এরপর তার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোমার সিদ্ধান্ত কি সেটা তো আমাকে জানালে না। আমি তো তোমাকে প্রপোজ করলাম, তার রিপ্লাই কি? দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না। এটা যদি স্যার জানতে পারে তাহলে আমাকে শেষ করে দিবে। তাই প্লিজ আমাকে এসব থেকে দূরে রাখুন। তুমি শুধু অন্যের কথা বলছো, বাবা কি বলবে সেটা বলছো, আম্মু কি বলবে সেটা বলছো, কিন্তু তোমার নিজের কথা একটা বারও বললে না। তুমি কি আমাকে পছন্দ করো না? যদি তুমি সত্যিই আমাকে পছন্দ না করো তাহলে কথা দিচ্ছি আমি তোমার জীবন থেকে সরে যাব। তমা তার আম্মুকে সবকিছু জানিয়ে দিয়েছে, কারণ তার আম্মুকে না বললে পরে সমস্যা হতে পারে। আর তমা জানে তার আম্মু সবসময় তাকে সাপোর্ট করবে। এদিকে রাজ কোনো কথা বলছে না। তমা তখন তার হাত ধরে বলল, কি হলো, তুমি তোমার মনের কথা আমাকে জানাবে না কেন? শুধু শুধু ভয় পাচ্ছো? যদি আমাদের ভালোবাসা সত্যি হয় কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। রাজ কি বলবে ভেবে পাচ্ছিল না। সত্যি কথা কোনোভাবেই বলা সম্ভব নয়, কারণ রাজও তমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা যদি তার সামনে এখন বলে তাহলে তমা পরে কষ্ট পাবে, কারণ রাজ তো তমার বাবার বিরুদ্ধে কাজ করছে। হঠাৎ করে রাজ দেখলো তার ম্যাডাম পিছনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তমার মা। রাজ এটা দেখার পর তমার হাত ছাড়ানোর চেষ্টা করলো। তখন তমার মা রাজের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটাকে আর দাঁড় করিয়ে রেখো না বাবা, তুমি তোমার মনের কথা ওকে জানিয়ে দাও। আমি তোমাদের পাশে আছি। তুই যদি আমার মেয়েকে ভালোবেসে থাকো তাহলে সত্যি কথা বলে দাও। আমি আমার মেয়েকে কষ্ট দেখতে চাই না। ম্যাডাম, আপনিও শেষে এই কথা বলছেন? স্যার যদি একবার জানতে পারে এই কথা তাহলে আমাকে শেষ করে ফেলবে। এমনিতেই স্যার আমাকে পছন্দ করে না, এর মধ্যে যদি জানতে পারে আমি ওনাকে ভালোবাসি তাহলে আমাকে খুন করে ফেলবে। আর এর চেয়ে বড় বিষয় হলো আমি আপনাদের থেকে একটা সত্যি লুকিয়েছি। এই সত্যি জানার পর আপনারাও আমাকে দূরে ঠেলে দিবেন। আমরা কোনোদিন তোমাকে ভুল বুঝবো না, তাই তুমি আমাদেরকে নিঃসন্দেহে সত্যি কথাটা বলতে পারো। আর কেউ থাকুক আর না থাকুক আমি তোমার পাশে সবসময় থাকবো। তমার কথায় রাজ একটু সাহস পেলেও তমার মায়ের কথায় চিন্তা করলো। তিনি রাজের দিকে তাকিয়ে আছেন। রাজ তখন ওনার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি আপনাদেরকে অনেক মিথ্যা বলেছি, কিন্তু বিশ্বাস করেন আমি পরিস্থিতির শিকার, তাই দয়া করে ভুল বুঝবেন না। আমাকে সত্যটা বলতে দিন। আমি আপনাদেরকে সব বলতে চাই। আপনাদের সহায়তা আমার বড্ড প্রয়োজন। এই কথা শুনে তমার মা কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি কিছুক্ষণ রাজের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকলেন। এরপর আস্তে করে বললেন, চিন্তা করো না বাবা, তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে আমরা তোমার পাশে আছি। তবে এখানে এসব কথা না বলাই ভালো। তুমি আমার রুমে চলো,
এই কথা শোনার পর রাজের কিছুটা সাহস বাড়ল। সে তমার মায়ের সাথে ওনার রুমে গেল। তমার মা দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসলেন। রাজ তার পাশে থাকা চেয়ারে বসে বলল, ম্যাডাম, আপনারা আমাকে যেভাবে দেখছেন আমি সেরকম নই। আপনারা আমাকে চিনেন অশিক্ষিত একটা চাকর হিসেবে, যার জন্ম হয়েছে রাস্তায়। কিন্তু আসল সত্য এটা না। আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী এবং আমি তার একমাত্র ছেলে। তাই আপনাদেরকে এই মিথ্যা কথা বলার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কি বলছো? তোমার বাবা মা দুজনেই বেঁচে আছে? হ্যাঁ, তোমার বাবা যদি বড়লোক হয়ে থাকে তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? রাজ তখন তমার দিকে তাকালো। সেও অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজের ভয় হচ্ছে সত্যিটা বলতে, কিন্তু আজ তো তাকে কিছু লুকালে চলবে না। এমন সুযোগ আর হয়তো আসবে না। তাই সে বলতে শুরু করলো, তমা ম্যামকে আমি পছন্দ করি, এটা মিথ্যা নয়। আমিও ওনাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা ওনাকে বলতে পারছি না, কারণ আমি আপনাদের কাছ থেকে আপনাদের প্রিয়জনকে কেড়ে নেব। সেটা আপনারা হয়তো সহ্য করতে পারবেন না। আসলে আমি এখানে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমার দায়িত্ব। আমি একজন নতুন সিআইডি অফিসার। আমার স্যারেরা বেশ লম্বা সময় ধরে রাজীব স্যারের অবৈধ কার্যক্রমের ব্যাপারে তদন্ত করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারছেন না। তাই ওনারা আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি আপনাদের বিশ্বাস অর্জন করতে পারি এবং ওনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি। তার মানে তুমি এতদিন ধরে আমাদের সাথে নাটক করছিলে? জি ম্যাম, আমি নাটক করছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব। আর রাজীব স্যার একজন মন্ত্রী হয়ে যে পরিমাণ দুর্নীতি করেছেন তার শাস্তি হওয়াটা দরকার। আপনারা বিশ্বাস না করলে আমি ওনার বিরুদ্ধে প্রমাণ দিতে প্রস্তুত আছি। এই কথা শোনার পর তোমার মাথা ঘুরতে লাগলো। সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবা এই কাজ করতে পারেন। সে রাজের দিকে রাগী চোখে তাকালো। এমন একটা নাটকবাজকে সে বিশ্বাস করেছিল। নিজের প্রতি তার রাগ হতে লাগলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি আমার স্বামী কত বড় অপরাধী। আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। উল্টো আমাকে অপমান করেছে, আমাকে হুমকি দিয়েছে। এই কথা জানাজানি হয়ে গেলে সে সবার প্রথমে আমাকেই খুন করবে। তাই ভয়ে আমি কারো কাছে সত্যটা বলতে পারিনি। তমা, আমি জানি তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস, কিন্তু সত্য এটাই, তোর বাবা একজন দুর্নীতিবাজ। শুধু সরকারি টাকা নয়, অসহায় মানুষদেরও কোটি কোটি টাকা ওরা আত্মসাৎ করেছে। এই বাড়ি, গাড়ি, অফিস সবকিছু অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি আর জোর জবরদস্তি করে আনা টাকায় বানানো। তমা এখনো এইসব বিশ্বাস করতে পারছে না। সে রীতিমতো কান্না শুরু করে দিয়েছে, কিন্তু তার মা তো আর মিথ্যে বলবে না। তমা তার মাকে দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞাসা করলো, আম্মু, তুমি আমাকে এই কথাটা আগে বললে না কেন? আমি যদি এসব জানতাম তাহলে আমি বাবাকে বোঝাতাম। আমার বিশ্বাস বাবা আমার কথা ফেলতে পারতো না। তুমি সব কিছু জানার পরও কেন চুপ করে থাকলে? আমি ইচ্ছে করে মুখ বন্ধ রাখিনি মা, আমাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। আমি অনেকবার তোর বাবাকে হুমকি দিয়েছিলাম যে আমি সব কথা পুলিশের কাছে বলে দিব, কিন্তু সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। শুধু আমাকে মেরে ফেলার কথা বললে তো হতো, সে তোকেও মেরে ফেলতে চেয়েছিল। তাই আমি ভয় কাউকে কিছু বলতে পারিনি। এই কথা শোনার পর তমা হাও মাও করে কান্না শুরু করলো। তার বাবা এতটা নিচে নেমে যেতে পারে এটা সে কল্পনাও করতে পারছিল না। তার মা তাকে শান্ত করতে লাগলেন। রাজু চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তমা নিজেকে একটু স্বাভাবিক করার পর রাজের দিকে তাকিয়ে বলল, রাজ, আমি বলছি, যদি আমার বাবা সত্যি এসবের সাথে জড়িত থাকেন তাহলে আমি তোমাকে এই কাজে সহযোগিতা করব। এরকম একটা বেঈমান মানুষের সন্তান বলে আমি নিজেকে পরিচয় দিতে চাই না। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার যে কোনো সহযোগিতা লাগলে আমাকে বলতে পারো, আমরা তোমাকে সহযোগিতা করব। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমার মেয়েটাকে ভুল বুঝো না। তার বাবার অপরাধের শাস্তি তুমি তাকে দিও না। রাজ বিশ্বাস করতে পারছিল না তমা তার এত সহজে সবকিছু মেনে নিবে। তাদের ভেতরের কষ্টগুলো রাজ অনুভব করতে পারছিল, কিন্তু তার কিছুই করার নেই, কারণ দায়িত্বের কাছে সে নিজেও বন্দী। রাজীব সাহেব যে অন্যায় করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। রাজ তাদের দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট, কিন্তু বিশ্বাস করেন আমি যদি জানতাম এভাবে আপনাদের মায়ায় আটকে যাব তাহলে আমি কখনোই এখানে আসতাম না। দরকার হয় এই চাকরি ছেড়ে দিতাম, কিন্তু আমার কিছুই করার নেই। আমি সামান্য একজন অফিসার, উপর থেকে যে নির্দেশ আসে সেটা আমাকে পালন করতেই হবে। আর এখন এমন এক পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছে আমি চাইলেও পেছনে ফিরতে পারবো না। উনি যে অপরাধের জগৎ সাজিয়েছেন তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড।
এই কথা বলার পর তমার মা রাজের হাত ধরলেন। রাজ কিছুটা ভয় পেল, কারণ যদি উনি কোনো রিকোয়েস্ট করেন তাহলে সেটা তো রাখতে পারবে না। তিনি রাজের হাত শক্ত করে ধরে কঠিন গলায় বললেন, তুমি চিন্তা করো না বাবা, আমি সবসময় সত্যের পথেই থাকতে চেয়েছি এবং আমার মেয়েকেও সেই শিক্ষা দিয়েছি। আমি বিশ্বাস করি আমার মেয়ে হয়তো কোনো আপত্তি করবে না। তার বাবা যে অন্যায় করেছে তাকে এই শাস্তি পেতে হবে। হ্যাঁ রাজ, আমরা সব সময় তোমার পাশে থাকবো। তোমার যে কোনো প্রয়োজনে আমাদের হেল্প লাগলে বলবে, কিন্তু এইসব করতে গিয়ে ভুলে যেও না আমি তোমাকে সত্যিই ভালোবাসি। রাজ তখন নিজে থেকেই তমার হাত ধরে বলল, এইভাবে যদি আমার পাশে সব সময় থাকেন তাহলে আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি ম্যাডাম। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমি ভাবতাম হয়তো সত্যিটা জানার পর আপনি আমাকে ভুল বুঝবেন, সেই জন্য আপনার কাছ থেকে নিজের অনুভূতি গোপন করে রাখতাম। তমা তখন রাজকে জড়িয়ে ধরল। রাজ কিছুটা লজ্জা পেল, কারণ তোমার মাও সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি রাজের বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে গেলেন। তমা রাজের দিকে তাকিয়ে বলল, চিন্তা করবে না, আমি তোমার পাশে থাকবো। শুধু একটাই রিকোয়েস্ট, আমার থেকে আর কোনো সত্য গোপন করো না। আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছি, আর কোনো নতুন সত্যের সামনে দাঁড়ালে সেটা সহ্য করতে পারবো না। যখন আমাকে বিশ্বাস করেছেন তাহলে ভরসা রাখেন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। এদিকে মন্ত্রী সাহেবের চিন্তায় ঘুম আসছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি কিছু লোককে লাগিয়ে দিয়েছেন এটা জানার জন্য যে কোন অফিসাররা তার বিরুদ্ধে তদন্ত করছে। এদিকে রাজ নিজের কাজ চালিয়ে যাচ্ছে। 7 দিন পর একটা খবর রাফির কানে আসলো। সে শোনা মাত্রই রাজের কাছে কল করে, কিন্তু এর আগে যা সর্বনাশ ঘটার সেটা ঘটে গেছে। মন্ত্রী সাহেবের পাঠানো একটা লোক জানতে পেরে গেছে কোন অফিসার তার বিরুদ্ধে তদন্ত করছে। মন্ত্রী সাহেব তখন অফিসে বসেছিলেন। তার একটা কর্মচারী রাসেল আসলো তার কাছে। আসার পরে মন্ত্রী সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, সবকিছু জানতে পেরে গেছি। কারা আপনার বিরুদ্ধে তদন্ত করছে সবকিছু আমার হাতে চলে এসেছে। সবার ছবি আমি নিয়ে এসেছি। কি বলছো? তাড়াতাড়ি ছবি দেখাও, কারা আমার বিরুদ্ধে কাজ করছে সেটা আমি দেখতে চাই। এই কথা বলার পর রাসেল হাতে থাকা ছবিগুলো দিল মন্ত্রী সাহেবের কাছে। মন্ত্রী সাহেব একে একে ছবিগুলো দেখতে শুরু করলেন। সবার শেষে দেখতে পেল সেখানে রাজের ছবি। এটা দেখার পর তার মাথাটা প্রায় নষ্ট হয়ে গেল। তার বাড়িতে বসে তার বিরুদ্ধে কাজ করছে, কিন্তু রাফি যখন এটা দেখতে পেল তখন বুঝতে পারলো রাজের জীবনে ঝুঁকি আছে। সেজন্য সে তাড়াতাড়ি বাইরে গিয়ে রাজের কাছে কল করে। রাজ তখন বসে বসে তমার সাথে গল্প করছিল। রাফির কাছ থেকে সবকিছু শুনে সে পাগলের মতো তাড়াহুড়ো করতে লাগলো। তমা তাকে এত তাড়াহুড়ো করতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন তাড়াহুড়ো করছো কেন? তোমার বাবা সবকিছু জেনে গেছে আমার ব্যাপারে। এখন আমাকে মারার জন্য এই বাসায় আসতেছে, তাই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কি বলছো বাবা, তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে, এখন কি হবে? এখন এসব কথা বলার সময় নয়, আমাকে এখান থেকে যেতে হবে। আমি পরে তোমার সাথে দেখা করব। তুমি আমাকে সহযোগিতা করবে পালিয়ে যাবার জন্য। তাদের দুজনের তাড়াহুড়োর মধ্যে সেখানে তমার মাও চলে আসলেন। রাজ সবকিছু ওনাকে বলল। এরপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে গোছাতে বলল, ম্যাডাম, আমাকে একটু সহযোগিতা করুন। স্যারের একটা ফাইল আছে এই বাসায়। যদি ওই ফাইল একবার আমাদের হাতে চলে আসে তাহলে স্যারের ব্যাপারে সবকিছু আমরা জানতে পারবো। ওই ফাইলটা দ্রুত নিয়ে আসুন। তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি এক্ষুনি ফাইলটা নিয়ে আসছি। বলেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন। তমা ভয় কান্না করে দিল। রাজ তখন তমাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, বোকার মতো কান্না করো না। তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি সবকিছু সমাধান করতে পারবো। নিজের খেয়াল রাখবে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমার খুব ভয় হচ্ছিল, বাবা যদি একবার তোমাকে ধরতে পারে তাহলে তোমাকে শেষ করে দেবে। এর মধ্যে ম্যাডাম একটা কালো ফাইল নিয়ে আসলেন। আমি সেটা হাতে নিলাম। এই ফাইলটার জন্য এতদিন থেকে অপেক্ষা করেছি। যখন আমরা বাইরে আসতে যাব, গেটের পাহারায় থাকা একটা সিকিউরিটি গার্ড আমার সামনে আসলো। সে আমাকে বাইরে যেতে দিচ্ছে না। হয়তো স্যার বলে দিয়েছেন আমাকে যেন বাইরে যেতে না দেওয়া হয়। তখন তোমার মা আর তমা সেখানে আসলো। সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে তোমার মা বলে উঠলেন, তোমরা ওকে আটকাচ্ছ কেন? আমি ওকে বাইরে পাঠাচ্ছি একটা কাজে, তোমরা ওকে ছেড়ে দাও। সরি ম্যাডাম, স্যার আমাকে বলে দিয়েছেন ওনাকে যেন বাইরে যেতে না দেওয়া হয়। এখন যদি ওকে বাইরে যেতে দেওয়া হয় তাহলে স্যার আমাকে শেষ করে ফেলবে। তাই প্লিজ আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন। এ তোমার সাহস কি করে হলো? তুমি আমার আম্মুর মুখের উপর কথা বলো। তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে? সিকিউরিটি গার্ড অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। তারা জোর করে রাজকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিল।
রাজ সেখান থেকে পালিয়ে চলে আসলো। রাজ বের হতেই মন্ত্রী সাহেবের গাড়ি বাড়ির ভিতরে ঢুকলো। রাজ ততক্ষণে একটা গলির ভিতরে ঢুকে গিয়েছে। এদিকে বাড়িতে রাজকে না পেয়ে মন্ত্রী সাহেব ওই সিকিউরিটি গার্ডকে মারতে লাগলেন। তখন সে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এটা করতে চাইনি। ম্যাডাম আমাকে বাধ্য করেছেন। তমা ম্যাডাম আর বড় ম্যাডাম আমাকে জোর করে সরিয়ে দিয়ে ছেলেটাকে বাইরে বের করে দিয়েছেন। কি বললি? ওদের এত বড় সাহস? ওই ছেলেটাকে ওরা পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আজকে আমি ওদেরকে শেষ করে ফেলবো। রাজীব সাহেব রেগে ঘরের ভিতরে ঢুকলেন। ভিতরে গিয়ে দেখতে পেলেন তমা এবং তার মা চিন্তিত হয়ে বসে আছে। এটা দেখার পর তিনি তাদের সামনে গেলেন। এরপর রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে বললেন, তোরা যে ভুল করেছিস সেই ভুলের শাস্তি তোদেরকে পেতে হবে। আমার এত বড় শত্রু বাসায় ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। তোরা এতদিন থেকে একটা শত্রুকে আমার বাসায় রেখেছিলি, তোদেরকে আজকে শেষ করে দেব। ওই ছেলেটাকে পালাতে সহযোগিতা করলি কেন? এই কথা শোনার পর তোমার মা কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না। তোমার ভয় একদম জমে গেছে, কিন্তু তার মা সাহস নিয়ে বললেন, সে অন্যায় করেনি। তোমাকে অনেকবার বলেছিলাম এই অন্যায় কাজ থেকে ফিরে আসো, কিন্তু তুমি শুনোনি। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছ, তাই তোমাকে এসবের শাস্তি পেতেই হবে। কি বললি? আমার ঘরে থেকে আমার বিরুদ্ধে কাজ করছিস? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই তিনি নিজের স্ত্রীকে মারতে শুরু করলেন। তমা কান্না করে নিজের বাবাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এরপর ওনার হঠাৎ করেই মনে হলো ফাইলের কথা। তিনি দৌড়ে রুমে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই ফাইলটা নেই। তার মাথা আরো খারাপ হয়ে গেল। নিচে গিয়ে তমা আর তার মায়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমার ফাইলটা কোথায়? আমার ফাইলটা পাচ্ছি না কেন? তুই ওটা কি করেছিস সত্যি করে বল। আমি ওই ফাইলের ব্যাপারে কিছুই জানি না। তুমি কি কোনোদিন তোমার কাজের ব্যাপারে আমাকে কিছু বলেছো? আমি কিভাবে ফাইলের কথা জানবো? রাজীব তখন রেগে তমা আর তার মাকে মারতে লাগলেন। কিছুক্ষণ পর পশুর মতো তাদের আঘাত করার পর ক্লান্ত হয়ে বসে পড়লেন। এরপর রেগে চিৎকার করে বললেন, আমি এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু ফিরে এসে যদি আমার ফাইল না খুঁজে পাই তাহলে তোদেরকে শেষ করে ফেলবো। আমি জানি তোরা ওই ছেলেটাকে সহযোগিতা করেছিস, না হলে এই ছেলে কোনোদিন এটা করতে পারতো না। বলে তিনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। এদিকে তমা তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল। ওদিকে রাজ তখন অফিসে এসে তার বসের সামনে বসে বলল, স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশনে যেতে হবে, কারণ ওই বাড়িতে দুইটা মানুষ অনেক বিপদের মধ্যে আছে। মন্ত্রী সাহেব যখনই বাসায় ফিরে এই ফাইল পাবেন না, তখনই তার পরিবারের উপর অত্যাচার করবেন। তারা তো কোনো অন্যায় করেননি, তাদেরকে বাঁচাতে হবে। তুমি কোনো চিন্তা করো না রাজ, আমি সবকিছু দেখছি। আজকের রাতের ভেতর রাজীব সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এরপর তারা ফাইলগুলো চেক করলো। এদিকে মন্ত্রী সাহেব বুঝতে পারলেন তার এখন আর বাঁচার কোনো উপায় নেই, তাই তাকে সরাসরি অ্যাকশনে যেতে হবে। সেই জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। ওদিকে গোয়েন্দা বিভাগের হেড অফিসাররা মিটিং শেষে সিদ্ধান্ত নিল যে রাতের বেলা রাজীব সাহেবের অফিসে আক্রমণ চালাবে। এদিকে মন্ত্রী সাহেব সাকিবকে ডেকে বললেন, আমার এখানে যারাই আসবে তাদেরকে শেষ করে ফেলতে হবে। তোমরা প্রস্তুত থাকো, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। যদি আজ কোনো মতে বাঁচতে পারি তাহলে কালকে আমি দেশের বাইরে চলে যাব। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের সব লোককে খবর দিয়ে দিয়েছি, সবাই প্রস্তুত আছে। তখন তারা অপেক্ষা করতে শুরু করলো। ওদিকে রাতের বেলা গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য, পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্য মিলে একসাথে আক্রমণ করলো রাজীব সাহেবের উপরে। রাজীব সাহেব আগে থেকে প্রস্তুতি ছিলেন। সেখানে আক্রমণ করতেই দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হলো। রাজীব সাহেব তখন ভিতরে বসেছিলেন। তিনি বুঝতে পারলেন এখন তাকে কিছু একটা করতে হবে। সেজন্য তিনি তার লুকিয়ে রাখা বোমাটা বের করলেন। এরপর বাইরে চলে আসলেন। বাইরে আসার পর সবার সামনে দাঁড়িয়ে পড়লেন। আমার বিরুদ্ধে যদি কোনো কিছু করার চেষ্টা করো তাহলে এই বোম এইখানেই ফাটিয়ে দিব। আমি যদি মরি তাহলে সবাইকে নিয়ে মরব, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। রাজীব সাহেব, তুমি অনেক বেশি করে ফেলেছ, তাই তোমাকে যেটা বলছি সেটা শোনো। সবকিছু বন্ধ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করো। আমি আত্মসমর্পণ করব? আমি আজ পর্যন্ত কারোর সামনে মাথা নামিয়ে কথা বলিনি। আর তোমরা তো সাধারণ কয়েকজন পুলিশ অফিসার, তাই তোমাদেরকে বলছি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা সবাই বাঁচতে পারবে, না হলে তোমাদের সকল সদস্যকে এখানে মরতে হবে, সাথে থাকা আশপাশের মানুষদেরকে মরতে হবে। রাত চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল কি করবে। আগ বাড়িয়ে কিচ্ছু করার ক্ষমতাও তারও নেই। তবু সবার কথা চিন্তা করে সে এগিয়ে গেল। এরপর রাজীব সাহেবকে উদ্দেশ্য করে বলল, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আত্মসমর্পণ করে নিন। এতে করে আপনার জীবন বাঁচবে।
যদি আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। তুই কি ভেবেছিস তুই আমার সাথে বাসার মধ্যে ছিলি? আমি তোকে চিনতে পারিনি বলে এখন তোকে ছেড়ে দেব? আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমাকে মারা এত সহজ নয় মিস্টার রাজীব চৌধুরী, তাই যেটা বলছি সেটা করো, তোমার জন্যই ভালো হবে। কিন্তু যদি আত্মসমর্পণ না করো, অনেক বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। মন্ত্রী সাহেব কোনো কথা বললেন না, সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন বোমটা নিয়ে। রাজ কি করবে বুঝে উঠতে না পেরে রাফির ফোনে একটা মেসেজ করলো। মেসেজ পড়ে রাফি এক মুহূর্ত দেরি করলো না, আস্তে আস্তে মন্ত্রী সাহেবের কাছে চলে গেল। মন্ত্রী সাহেব চালাকি বুঝলেন না, তিনি ভাবলেন রাফি তো তারই লোক, কিন্তু হঠাৎ করেই রাফি মন্ত্রী সাহেবের হাত থেকে বোমাটা কেড়ে নিল। সঙ্গে সঙ্গে সেখানে থাকা অফিসাররা আক্রমণ চালালো। চোখের পলকে দুজন অফিসার মন্ত্রী সাহেবের 2 হাত চেপে ধরলেন। তিনি রাফির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, বিশ্বাসঘাতক! তুই আমার সাথে বেইমানি করলি। এতদিন আমার সাথে আছিস, কিন্তু আজ তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে শাস্তি পেতে হবে। আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসবো। রাফি মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে আছে। রাজ সব শুনেও চুপ করে থাকলো, কিন্তু এই কথা শোনার পর অফিসার অনেক রেগে গেলেন। তিনি মন্ত্রী সাহেবকে নিজের সামনে এনে গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে বললেন, স্যার, এত বড় সাহস! তুই আবার হুমকি দিচ্ছিস? তুই কি ভেবেছিস তোর পাওয়ার খাটিয়ে জেল থেকে বের হয়ে আসবি? স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ তোর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। তখন তারা সবাই মন্ত্রী সাহেবকে ধরে নিয়ে চলে গেলেন। এই খবরটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে গেল। চারিদিকে মানুষ ছি ছি করছে, ওনার এইরকম কাণ্ড। এদিকে রাজ তখন চলে গেল তাদের বাসায়। সেখানে যাওয়ার পর দেখতে পেল তমা আর তার মা সোফায় পাথরের মতো বসে আছেন। রাজ তাদের সামনে দাঁড়াতেই তারা দুজন ঝাঁপিয়ে পড়লো রাজের বুকে। রাজ তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তমার কান্না বন্ধ হচ্ছে না। রাজ তমাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, এই কান্না করছো কেন? আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। ম্যাডাম, আপনিও চলেন, আমার বাবা মায়ের সাথে পরিচিত হবেন। আমার বাবা মা আপনাদেরকে দেখার জন্য অপেক্ষা করছে। এসব পরেও করা যাবে, আগে বলো ওই বেইমানটাকে কি করেছো? ওই অমনটার খবর আগে আমি জানতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, ওনার শাস্তি হবে। পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছে। আপনারা আমার সাথে চলুন। তার মুখে যতই বলুক তারা রাজীব সাহেবের শাস্তি চায়, কিন্তু তাদের ভিতরটাও যেন ফেটে যাচ্ছে। সেটা রাজ ভালোই বুঝতে পারছে। রাজ তাদেরকে নিয়ে নিজের বাসায় গেল। সেখানে যাওয়ার পর সবাই তাদের সাথে পরিচিত হলো। রাজের বাবা বলে উঠলেন, আপা, আমি কিন্তু আর দেরি করতে চাচ্ছি না। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই। আপনার কি কোনো আপত্তি আছে? ভাই সাহেব, আপনি এসব কি বলছেন? রাজের মতো একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, তাতে আমার আপত্তি থাকবে কেন? আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিয়ে যেতে চাই। শুধু একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিবেন না। আপনি কোনো চিন্তা করেন না আপা। আপনার মেয়ে আপনাদের বাড়িতে যেরকম ছিল আমাদের বাড়িতে তার থেকে আরো বেশি, এর থেকে ভালো থাকবে আমাদের বাসায়। আমার মেয়ে নেই, তাকে আমার মেয়ের মতনই লাগবো। রাজ তখন তোমার মায়ের দিকে তাকালো। তিনি বিয়ের পর কোথায় যাবেন? তার বাসায় তো এখন কেউই থাকে না। রাজ তখন তোমার মায়ের কাছে গেল, গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, ম্যাম, আপনি আমার মায়ের মতো, আপনি এখানেই থাকবেন এখন থেকে। আপনার কাছে এটাই আমার একমাত্র অনুরোধ। আশা করি ছেলের এই অনুরোধ আপনি ফেলবেন না। হ্যাঁ আপা, আপনি এখানেই থাকেন। আমরা দুজনে গল্প করব, একসাথে থাকব। বাসায় একা থাকতে থাকতে আমিও বিরক্ত। আপনি থাকলে আমারও একটু সুবিধা হয়। তোমার মা তখন রাজের দিকে তাকিয়ে আছেন। তিনি কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তিনি নিঃশব্দে কান্না করে দিলেন। এটা দেখে রাজ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ম্যাম, আপনি আবার কান্না করছেন কেন? এখনো আমাকে ম্যাডাম বলে ডাকবে? বাবা, তুমি যদি আমাকে মায়ের মতোই দেখো তাহলে আমাকে মা বলেই ডাকতে পারো। আমাকে আর ম্যাডাম বলে ডাকবে না, এটা আমার খারাপ লাগে। রাজ তখন তোমার দিকে জড়িয়ে ধরলো। সত্যি মানুষটা অনেক ভালো। পরদিন থেকে তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। তারা দুজনে অনেক বেশি খুশি হলো, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। 5 দিন পর তাদের বিয়ে বেশ ধুমধাম করেই হলো। রাজ যখন বাসুর ঘরে ঢুকলো তখন তমা এগিয়ে এসে তাকে সালাম করলো। রাজ তমাকে উঠিয়ে জড়িয়ে ধরলো। তমা রাজের গলা জড়িয়ে ধরে বলল, জীবনের সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকতে চাই, তোমার বুকে মাথা দিয়ে সারা জীবন পার করতে চাই। তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? কথা দিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। তোমার হাসি মুখ দেখে আমার প্রতিটা দিন শুরু হোক, এটাই প্রত্যাশা।
আমি তখন রাজের বুকে মাথা দিলাম। এইভাবে আমাদের ভালোবাসা চলতে থাকুক জীবনের শেষ দিন পর্যন্ত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।